আমি আমাদের কমিউনিটিতে যারা অনেকেই টাকা হাতে নিয়ে বসে আছেন, $1,000,000 $2 million হাতে নিয়ে ভাবছেন কি করব, কোথায় যাব, অনেকে আবার স্টক মার্কেটে দিয়েছেন। এটা না করে আপনারা কমার্শিয়াল প্রপার্টির দিকে আপনারা আগাতে পারেন। ক্যাশ ফ্লোটা আসলে কিভাবে ম্যানেজ করবেন কিংবা রিস্ক ফ্যাক্টর গুলো আসলে কি কি? কমিউনিটির লোকজন কিন্তু এখনো সেভাবে ইনভলভ হয় না। কিছু কিছু লোকরা পুরনো যারা তারা এই কমার্শিয়াল ল্যান্ডের প্রতি আগ্রহী হচ্ছে। যদি আপনার 40,000 টাকা ট্যাক্স হয়ে থাকে, সেই ট্যাক্সটাকে আপনাকে দিতে হবে না, বিকজ ইট ওয়াজ ভেকেন্ট, আপনি কোনো টাকা আর্ন করবেন। সো দের ইজ এ লট অফ বেনিফিটস। দেশ তো ফরেন ইনভেস্টের মধ্যে দিয়ে চলতেছে, আমেরিকানরাও বাইরে যে ইনভেস্ট করে থাকে, সবাই বিদেশিরাও এদেশে করে থাকে। কমার্শিয়াল প্রপার্টি বলতে আসলে কোন কোন প্রপার্টিকে বোঝায়? কমার্শিয়াল প্রপার্টি প্রথমেই বলে নিতে হবে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ওয়্যার হাউস, ডাটা সেন্টার, মেডিকেল ফ্যাসিলিটি, মিক্সড ইউজ প্রপার্টি, even church, even centers for religious studies. Basically, যেগুলোতে মাল্টিপল লোকজনের ইনভলভমেন্ট থাকে, সেটা কি বলতে পারে, রিটেল কমপ্লেক্স, শপিং মল, এটসেট্রা। মাল্টি ফ্যামিলি কি সেই ক্ষেত্রে কমার্শিয়াল প্রপার্টির মধ্যে পড়বে না রেসিডেন্সিয়ালের মধ্যে? মাল্টি ফ্যামিলি তো অফকোর্স কমার্শিয়াল, এবং অনেক সময় মাল্টি ফ্যামিলির সাথে আপনার নিচে স্টোরও থাকে, দোকানও থাকে। যেমন ম্যানহাটন দেখছেন, কুইন্সে দেখেন যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং উপরে আছে, নিচে একটা শপিং স্ট্রিপ হয়ে গেছে, 7-8টা দোকান আছে। তো এগুলো আসলে যখন এই সিটি যখন প্ল্যানিং করা হয়, তখন এই কমিউনিটির স্বার্থেই করা হয়েছে। কারণ ছোট একটা জিনিস নেওয়ার জন্য আপনার ম্যানহাটনে যদি যাইতে হয়, তাহলে দ্যাট ডাজন্ট মেক সেন্স। তো ওই কনভিনিয়েন্সের জন্য ওইগুলা আপনি দেখবেন নেইবারহুড টু নেইবারহুডে এই ছোট ছোট দোকানগুলো করা আছে। বিভিন্ন ধরনের কোনো শু স্টোর আছে, গ্রোসারি স্টোর আছে, মেডিকেল ক্লিনিক আছে, ডেন্টাল অফিস আছে, লয়ার্স অফিস। এই যে এটা স্ট্রিপ হয়ে যায়, তখন কমিউনিটির স্বার্থেই করা হয়। কমিউনিটির স্বার্থে করা হয়েছে। রেসিডেন্সিয়াল প্রপার্টির সাথে কমার্শিয়াল প্রপার্টির মূল পার্থক্যগুলো আসলে কোথায় কোথায়? রেসিডেন্সিয়াল তো শুধু আপনি শুধু থাকবেন, এটা বিজনেস পারপাসে না। এটা মনে করেন আপনি আপনার থাকার জন্য আপনি নিলেন। তো কমার্শিয়াল প্রপার্টিটা হলো এটা ইনভেস্টমেন্ট। মনে করেন আপনি 20টা একটা অ্যাপার্টমেন্ট নিলেন, 20টা অ্যাপার্টমেন্ট থেকে আপনার রেন্টাল ইনকাম আসলো। আপনি মিক্সড ইউজ প্রপার্টি নেন, আপনি উপরে থাকলেন, নিচে আপনার স্টোর আছে, আপনি স্টোরের ভাড়াটা আপনি পেলেন। এবং কোন জায়গায় পরে ট্রিপল নেট লিস্টিং, যেটা সেটা থেকে ওই ওনাররাই আপনার ভাড়া দিবে, ইন্স্যুরেন্স দিবে, ট্যাক্স দিবে, মেনটেন্যান্সটাও করবে। তো যারা মিক্সড ইউজ প্রপার্টি কিনে থাকেন বা কমার্শিয়াল, তাদের আর্নিংটা ডিফারেন্ট হয়ে থাকে। হ্যাঁ, মনে করেন আপনি 200,000-এর যদি একটা প্রপার্টি নেবেন, মানে ক্যালকুলেশন করে যারা আর এই ব্যবসাতে নামে, তারা সাধারণত এই ধরনের হিসাব করে যে 1% 200,000-এর যদি প্রপার্টি হয়ে থাকে, সে 2,000 টাকা আপনার রেন্টাল রিটার্ন আসবে। এবং এই প্রপার্টিগুলো কিনতে আপনার কোনো ক্ষেত্রে হয়তো যদি SPA 5 or 4 হয়, তাহলে 10 to 15% আপনাকে ডাউন দিতে হবে। কারণ সরকারের অনুদান হিসাবেও আপনি কিন্তু এটা কিনতে পারবেন। আমাদের কমিউনিটির লোকজন কিন্তু এখনো সেভাবে ইনভলভ হয় না। কিছু কিছু লোকরা পুরনো যারা তারা এই কমার্শিয়াল ল্যান্ডের প্রতি আগ্রহী হচ্ছে, এবং ওটার মধ্যে আবার কিছু ম্যানেজমেন্টের স্কিলটা চলে আসে। কারণ ওই বাসাতে তো শুধু আপনি থাকলেন না, আপনি আসা যাওয়া করলেন, তখন ওই যে মেনটেন্যান্সের ব্যাপার, আপনার টেনেন্ট কোন ধরনের আসবে যাবে, হিসাব নিকাশ, আপনি কত টাকা খরচ করবেন, ওইটা ক্যালকুলেশন একটা ব্যাপার আছে। তো আমাদের কাউন্টার পার্ট যারা জুইশ, যারা আর্লি নিউ ইয়র্কার, কিন্তু দেখবেন তারা বেশিরভাগই 80%ই কিন্তু কমার্শিয়াল প্রপার্টি তারাই ওন করে এবং হোল্ড করে, এবং যুগ ধরে তারা করে আসছে। দাদা করে গেছে, বাপ করছে, বাপ করতে ছেলে করে আসছে। ম্যানহাটনটা কিন্তু বিলংস টু দেম। এই বিল্ডিং গুলা কিন্তু তারা ওই যে 1901 থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত মানে 2025 পর্যন্ত তারা ওন করে যাচ্ছে। কারণ ওই যে এটা বেনিফিট যেটা ছিল, সেটা ওরা বুঝতে পেরেছিল যে কমার্শিয়াল প্রপার্টির মিনিংটা কি। তো আমি আমাদের কমিউনিটিতে যারা অনেকেই টাকা হাতে নিয়ে বসে আছেন, $1,000,000 $2 million হাতে নিয়ে ভাবছেন কি করব, কোথায় যাব, অনেকে আবার স্টক মার্কেটে দিয়েছেন। এটা না করে আপনারা কমার্শিয়াল প্রপার্টির দিকে আপনারা আগাতে পারেন। এটা রিটার্ন কিন্তু শুধু আজকে না, এটা জেনারেশন ওয়ার্থ। আপনার থেকে আপনার ছেলে পাবে, ছেলে থেকে আপনার ছেলের নাতি, যদি আপনি এটা হোল্ড করে রাখেন। কারণ রেন্টাল ইনকাম তো প্রত্যেক বছরই 2-3% করে বাড়তেছে। একটা যদি প্রপার্টি আপনি একটা স্টোর ফ্রন্ট নেন, 3 থেকে 5% আপনার
সেটাতে আপনার রিটার্ন বাড়তে থাকবে, যদিও আপনার ইনফ্লেশন বাড়বে কিন্তু সেই সাথে আপনার আর্নিংটাও বাড়বে। এবং যদি ট্রিপল নেট লিস্টিং যেটা হতে পারে, মানে ওনার যারা এই স্টোরগুলো থেকে রেন্ট নিবে ওনারা রেন্ট দিবেন, মেনটেন্যান্সটাও করবেন এবং ট্যাক্সটাও পর্যন্ত দিবেন। এবং যদি সেই স্টোর যদি আপনার খালি থাকে তাহলে মনে করেন বছরের জন্য যদি আপনার 40,000 টাকার ট্যাক্স হয়ে থাকে, সেই ট্যাক্সটাকে আপনাকে দিতে হবে না, বিকজ ইট ওয়াজ ভেকেন্ট, আপনি কোনো টাকা আর্ন করেন। সো দের ইজ এ লট অফ বেনিফিটস অ্যান্ড দেন এগেন সাম রিস্ক অফকোর্স, যে কোনো ব্যবসাতে ইনভলভ। রিস্কটা হলো যে আপনার হয়তো আপনার স্টোরটা খালি থাকতে পারে, ডিপেন্ড কোন নেইবারহুডে আপনি কিনতেছেন না। যদি কুইন্সে কিনে থাকেন তাহলে নো চান্স, লুজ হওয়ার কোনো চান্স নাই, কারণ আমাদের সো ডাইভার্স কমিউনিটি কুইন্সে। আসলে কমার্শিয়াল বিল্ডিং পাওয়াটা একটা ডিফিকাল্ট ব্যাপার, সবগুলো সবসময় পাওয়া যায় না। এবং নেওয়ার আগে একটু বিল্ডিং সম্বন্ধে আপনার এই ব্যবসা সম্বন্ধে আপনার একটু নলেজ রাখতে হবে এবং বুঝতে হবে কিভাবে কেউ করবেন। যারা এই ব্যবসায় জড়িত আছেন তাদের কাছ থেকে আপনার ইনফরমেশনগুলো জেনে নেওয়া, বা অভিজ্ঞ যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে, যারা কমার্শিয়াল বিল্ডিংগুলো সেল করে থাকেন বা যাদের আইডিয়া আছে তাদের সাথে কথা বলে আপনারা। এবং অলসো কমার্শিয়াল কোর্টেও আপনার অকশনেও এই ধরনের বিল্ডিং আসে, তো আপনারা ওই অনলাইনে আপনারা চেক করতে পারবেন কি আছে না আছে। বাট যদি অকশন থেকে কিনা হয় আপনারা এমনভাবে ক্যালকুলেশন করবেন যে 30%-এর বেশি যেন আপনার মেনটেন্যান্সটা যেন না হয়ে থাকে। মানে কেনার পরে যদি আপনার মোর দেন 30% যদি আপনার ইনভেস্ট করতে হয় রেনোভেশনের জন্য, তখন খুব একটা সেটা লাভবান হয় না আপনার, তখন আপনি প্রপার্টি নিয়ে স্টেক হয়ে গেলেন। বাট চালু অবস্থায় যদি আপনি প্রপার্টিগুলো কিনে থাকেন তো 1% তো একটা রুল আছেই, বাট কুইন্সে মনে করেন সেই এই রুলটা আসলে হয় না, কারণ আস্কিং প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। তারপরেও মনে করেন লং রানের জন্য আপনি যদি জেনারেশন ওয়েলথের কথা ভাবেন, দেন দিস দ্য ওয়ে টু গো। কারণ সিঙ্গেল ফ্যামিলি হাউস, 2 ফ্যামিলি হাউস ইজ নট আ জেনারেশনাল ওয়েলথ, এটা টেম্পোরারি একটা টাইমিং। বাট যদি আপনি কমার্শিয়াল একটা বিল্ডিং কিনেন, একটা ওয়্যার হাউস কিনেন, একটা মেডিকেল ফ্যাসিলিটি কিনেন বা একটা স্ট্রিপ মল কিনেন, তাহলে রিটার্নটা অনেক অনেক বেশি। কারণ আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি, আমাদের সামনে জুইশ আমেরিকান যারা, তারা আজকে কত দূরে গিয়ে গেছে, বিকজ অফ দেয়ার মানে ইন্টেনশনটা ছিল যে শুধু আমি নট জাস্ট মি, ফর মাই সান, মাই নেক্সট জেনারেশন। তো যদি ওইভাবে আপনারা যে চিন্তা করেন, আমরা তো উই আর হিয়ার টু স্টে, আমরা তো কোথাও যাচ্ছি না, আপনিও যাবেন না, আমিও যাব না, আমাদের সন্তানরাও যে ফিরে যাবে সেটার সম্ভাবনা খুবই কম। তো আপনারা শুধু বাড়ি না কিনে যারা এখন ইনভেস্টমেন্টের কথা বলছে, আমি বলবো যে আপনারা কমার্শিয়াল চিন্তাধারাতে চলে আসুন। অনেক অনেক যে ডাটা সেন্টার, যেটাগুলো ডাটা সেন্টার কিন্তু আমাদের ওই যে ক্লাউড বেসড, যেটা আমাদের এখন ওই যে ওয়্যার হাউস, আমাজনের মতো দেখেন, একটা ওয়্যার হাউস থেকে কিন্তু সব ডিস্ট্রিবিউশন হচ্ছে। ওদের কিন্তু ফ্যান্সি জায়গার দরকার নাই, আপনার ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়ার মধ্যেও আপনি আপনার বিজনেস চালিয়ে যেতে পারবেন। সো ওই দিক দিয়েও আমাদের কমিউনিটির লোকজনদেরকে আমি অনুরোধ করবো আপনারা এই সাইডটা দেখুন, যারা রিয়েল এস্টেটে জড়িত আছে। আমাদের কমিউনিটির এঙ্গেজমেন্ট অনেক কম, আপনি বলছিলেন। কমার্শিয়াল ইনভেস্টমেন্ট শুরু করার জন্য কি ধরনের মূলধন প্রয়োজন, মানে কত মূলধন থাকতে হবে অ্যাপ্রক্সিমেটলি একটা ধারণা যদি দিতেন? SBA 504 যদি গভর্নমেন্ট ব্যাংক লোন হয়, SBA যেটা, ওটাও আপনার 10 থেকে 15%-এর মধ্যে আপনি অ্যাপ্লাই করে সেটা পেতে পারেন। সেটা যদি SBA লোন হয়। আচ্ছা, ক্যাশ হলে? হ্যাঁ, আর হার্ড লোন ওটা 20 to 30% দিয়ে আপনি আনতে পারবেন। হয়তো রেটটা একটু স্লাইটলি হায়ার হয়ে থাকে, কারণ যেহেতু এটা কমার্শিয়াল ইন্টারেস্ট কিন্তু নর্মাল হাউজিং এর মতো না, একটু ডিফারেন্ট হয়ে থাকে। বেটার যদি একজনের পক্ষে সম্ভব না হয়, একটা গ্রুপ ক্রিয়েট করে, এখন সাপোজ আপনি $2 মিলিয়ন একটা প্রপার্টি কিনবেন, হয়তো রেন্টাল ইনকাম 17-18 হাজার উচিত, আসলে 20,000 টাকা উচিত, কিন্তু হয়তো দেখা গেছে 17-18 হাজার টাকা হচ্ছে, ইটস নট এ বিগ ডিল। আপনি একাও যদি না নিতে পারেন, আপনারা 2-3 জন মিলে একটা গ্রুপ ফর্ম করে আপনি $1 মিলিয়ন 50% ডাউন দিয়ে আপনি যিনি, তখন সেটা কিন্তু কাভার হয়ে আসতেছে আপনার। হয়তো আপনি লাভ হয়তো ফার্স্ট 3 ইয়ার্স হয়তো আপনি দেখবেন না, বাট যদি 10 ইয়ার্স যদি লোন হয়ে থাকে, বাট 10 ইয়ার্সে তো অলমোস্ট এটা পেইড অফ হয়ে যাবে। তো সামদেন ইউ সি দ্য রিটার্ন, সেটা তখন 17-18 হাজার যদি হয়, সেটা তখন 20-22 হাজারে যায় দাঁড়াবে উইদিন 10 ইয়ার্স।
যদিও ইনফ্লেশন হাইট, বাট কিন্তু আপনার একটা জেনুইন একটা ইনকাম আপনার ক্রিয়েট হতে থাকে। কিন্তু ফাইন্যান্সিং এর পরামর্শটা আসলে আপনি কিভাবে দিবেন? এসবিএ লোন, ব্যাংক লোন অথবা ক্যাশ? আপনি ব্যাংকারের সাথে কথা বলতে পারেন, যারা অভিজ্ঞ রিয়েল এস্টেট। আপনি অফকোর্স একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে যারা কমার্শিয়াল করে থাকে, নট রেগুলার রিয়েল এস্টেট এজেন্ট, যারা এক্সপেরিয়েন্স, যারা এই লাইনে অভিজ্ঞতা, তাদের সাথে যোগাযোগ করুন। এবং তাদের কাছে সাধারণত বিভিন্ন ধরনের আউটলেট থাকে, বিভিন্ন ধরনের ডিরেকশন থাকে, কোন ডিরেকশনে আপনি যাবেন। এবং আপনারা যদি ইনভেস্ট করার থাকে তখন কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো আপনার রিয়ালিটির সাথে কথা বলে এক একজনের প্রেক্ষাপট আসলে ভিন্ন ভিন্ন। বিদেশিরা অর্থাৎ আমেরিকার বাইরের কেউ কি আসলে ইনভেস্ট করতে পারবেন কিনা কমার্শিয়াল প্রপার্টিতে? অফকোর্স সেটা করা যাবে। প্রথমে আপনার একজন লয়ারের সাথে আপনি কন্ট্যাক্ট করতে হবে, একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলতে হবে। যদি আপনি ফাইন্যান্স করে থাকেন সেটার জন্য আপনার হয়তো এইচএসবিসি, যারা ফরেন যারা ল্যান্ডার, যারা ফরেন ইনভেস্টমেন্টকে ল্যান্ড করে থাকে, যেমন এইচএসবিসি জাতীয় ব্যাংক যারা এনকারেজ করে, তো সাধারণত আমার জানা মতে যারা 50% অ্যাটলিস্ট ডাউন দিয়ে থাকে তাদের এইচএসবিসি সাধারণত ইয়ে দিয়ে থাকে, ল্যান্ড করে থাকে। তো সেটা টোটালি আপনার আসতে হবে, এবং এখানে আসার পরে আপনার অফকোর্স একটা আপনার যে অ্যাটর্নির সাথে আপনার কথা বলতে হবে। কথা বলে আপনার একটা কর্পোরেশন আপনার খুলতে হবে, কোন ধরনের কর্পোরেশন আপনার জন্য প্রযোজ্য, কারণ এক একজন এক একভাবে ক্রিয়েট করে থাকে। তো অফকোর্স ফরেন ইনভেস্টমেন্ট, এই দেশ তো ফরেন ইনভেস্টের মধ্যে দিয়ে চলতেছে। আমেরিকানরাও বাইরে যে ইনভেস্ট করে থাকে, সেভাবে বিদেশিরাও এদেশে করে থাকে। লোকেশন বাছাই করার ক্ষেত্রে কি ধরনের পরামর্শ দেবেন? ডিপেন্ডস অন আপনি কি চাচ্ছেন, কোথায় আপনার বা কোন ধরনের আপনি চাচ্ছেন। আপনি যদি ওয়্যার হাউস চাই থাকেন, ওয়্যার হাউস গুলাতে সাধারণত রিটার্ন অনেক বেশি থাকে। মিক্স ইউজ বিল্ডিং গুলাতে অনেক রিটার্ন থাকে। মেডিকেল ফ্যাসিলিটিতে এগুলো থাকে, এবং শপিং মল যেগুলা সেগুলোতে হয়ে থাকে। মনে করেন একসাথে 7-8টা দোকানও আছে, আপনি 10টা দোকান নিলেন। এই মুহূর্তে আমার কাছে 10টা দোকানের একটা প্রপার্টি আছে কুইন্সের জামাইকায়, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম। মানে ইনফ্যাক্ট আমার কাছে আছে, বাট আমি মালিক চাচ্ছেন $2.3 মিলিয়ন। হ্যাঁ, তো সেটা যদি আপনার ওনার মান্থলি ইনকাম ওই প্রপার্টি থেকে 18,000 আছে, বাট হওয়ার কথা ধরেন 2.2 মিলিয়ন বা 2 মিলিয়ন, 1% রেটে যেটা, বাট সেটা হচ্ছে না। বাট কিন্তু লং রানে আপনার কিন্তু এই ধরনের প্রপার্টি আপনাকে রিটার্ন দিবে অনেক বেশি। আপনি যদি 5 বছর হোল্ড করেন, তাহলে আপনার যদি লোনটা যদি পেইড অফ হয়ে যায়, তখন এই 5 বছরে কিন্তু আপনার ইকুইটিও বাড়ছে এবং আপনার রেন্টার কাভারেজটাও বাড়ছে। এবং এইগুলাতে আবার ওই যে বললাম যে ট্রিপল নেট লিস্টিং যদি হয়ে থাকে, তখন এই টেনেন্টরাই মেনটেনেন্স করবে, টেনেন্টরাই আপনার ট্যাক্স দিবে, টেনেন্টরাই আপনার ইন্স্যুরেন্স দিবে। বেসিক্যালি আপনি শুধু প্রপার্টিটা ওন করলেন, আপনার কোনো হেডেক নেই। জি, কিন্তু প্রপার্টি ভ্যালুয়েশন কিংবা যদি আরওআই ক্যালকুলেট করার কথা বলি, সেটা আসলে কিভাবে করবেন? যে এই জন্যই আপনাকে রিয়েল এস্টেট একজন এজেন্টের মাধ্যমে, মানে একজন অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়ার কথা। এবং 100% মনে করেন যে ডিল এখন আর তো মনে করেন নাই, যে বাড়ি নর্মাল যে বাড়ি নিউ ইয়র্কে 500,000 ছিল, একটা এখন 700,000 750,000 দাম বাড়তেছে। সেম ভাবে কমার্শিয়াল প্রপার্টিরও যেমন প্যান্ডামিকের সময় অনেক কমে আসছিল, 20-30% বিলো আস্কিং প্রাইস থেকে পাওয়া যাচ্ছিল। এখন আর সেটা নাই, এখন আস্কিং প্রাইস থেকে 20-30% বেশি দিয়েও মানুষ নিয়ে যাচ্ছে। কারণ ওই যে অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে, যে চাহিদা যে ডিমান্ড যেটা, সেটা নাই। তো এই জন্যই কমার্শিয়াল প্রপার্টি যারা কিনতে চাচ্ছেন বা কিনবেন, একটু সার্চ করে নেবেন কোথায় আপনি কমফোর্টেবল। এখন যদি আপনি কুইন্সে থাকেন, যদি নিউ জার্সিতে নিতে চান আপনি নিতে পারেন, কিন্তু আপনার একটা কমিউনিকেশনের ব্যাপার আছে, আপনার কেউ সুপারভাইজার রাখতে হবে। ডিপেন্ড কোন ধরনের প্রপার্টি নিচ্ছেন। আপনি যদি একটা ওয়্যার হাউস নেন, ওয়্যার হাউস জন্য তো একজন মেইনটেনেন্সের একজন লোক দরকার, সুপারভাইজার দরকার, সেই ধরনের প্রস্তুতি আপনাকে নিয়েই নামতে হবে। বাট ছোটখাটো মনে করেন 8টা-10টা স্টোর নিলে, যদি কুইন্সে থাকেন আপনি কুইন্সেই নেন, তাহলে তো আর আপনার সেটা দরকার হচ্ছে না। মানে আপনি একটা ফোন কল দিয়ে আপনি আপনার কাজ শেষ করতে পারতেছেন। বাট মানুষ বাইরে স্টেটেও, আমাদের বাঙালি কমিউনিটির লোকজনও বাইরে টেনেসি, ফ্লোরিডা, টেক্সাস বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে। এখন তো আমেরিকা ইজ হ্যাভ নো লিমিটস, স্কাই ইজ দ্য লিমিট। আপনি যে জায়গাতে আপনার ইনভেস্টমেন্ট করবেন, আপনি যদি পজিশনে করতে পারেন, রিটার্ন কিন্তু সেম, ডলারটা কিন্তু সেম। তো নেক্সট টাইম আরো
আরো অন্য কিছু নিয়ে আপনাদের সামনে আসবো, যে হোটেল ইন্ডাস্ট্রি বা গ্যাস স্টেশন, যেগুলা আমাদের কমিউনিটির মধ্যে অনেক এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে, বা ওই রাস্তাতে গেলে কি হবে না হবে, সেটাও কিন্তু কমার্শিয়াল প্রপার্টি, এগুলাই কিন্তু মিক্স প্রপার্টি। অনেকেই মনে করেন একটা গ্যাস স্টেশন থেকে আজকে 20-25টা গ্যাস স্টেশন, একটা হোটেল থেকে 4-5টা হোটেল করে ফেলছেন, কারণ ওই যে যারা করতে গেছেন তারাই কিন্তু লাভবান হয়েছে। বাড়ি কিনে আসলে থাকার জন্য বাড়ি কিনা, 1-2টা বাড়ি থাকার প্রয়োজন আছে, বাট যদি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে হয় তো কমার্শিয়াল ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। রিস্ক মানে ক্যাশ ফ্লোটা আসলে কিভাবে ম্যানেজ করবেন, কিংবা রিস্ক ফ্যাক্টর গুলো আসলে কি কি, যদি একটু সংক্ষেপে বলতেন, আমাদের সময় একদম শেষের দিকে চলে এসেছে, একটু সংক্ষেপে একটু পরামর্শ দেব। ক্যাশটা অফকোর্স আপনার একটা প্রিপারেশন থাকবে, এবং যদি আপনার মনে করেন বড় ধরনের কোনো কিছু হয় তাহলে আপনি 2-3 জন পার্টনার আপনার নিতে পারেন, নিয়ে জিনিসটাকে ইজি ভাবে আপনি ডিল করতে পারেন। যদি $1 মিলিয়ন প্রপার্টি হয়ে থাকে, যদি আপনার লোন নেওয়ার যদি কোনো ইচ্ছা না থাকে, তাহলে আপনারা 3জন মিলে আপনারা নিতে পারেন। এবং যদি অকশনে যান, অকশনের যেগুলো প্রপার্টি সেগুলো হয়তো আপনি ফুল অ্যাক্সেস নাই, আপনার ক্যালকুলেশন করেন, তখন ওইগুলো একটু রিস্কি হয়ে থাকে, যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। বাট যদি চালু অবস্থায় আপনি নেন, তাহলে তো আপনি দেখতে পারতেছেন আপনার অপশনটা কি, রুটটা ঠিক আছে কিনা, স্টোর ফ্রন্ট গুলো কিভাবে রান করতেছে। তো এগুলো তখন আপনার ডিলিজেন্স যেটা আমরা বলি, সেটা আপনি ইউজ করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।